আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমি তোমাদেরকে আমার গত ভিডিওতে দুটি অঙ্ক দিয়েছিলাম। তোমরা অঙ্কগুলো করছো কিনা আমি জানি না। তোমরা অঙ্কগুলো যদি করতে তাহলে আমার ইনবক্সে রেজাল্টটা পাঠালে ভালো ছিল, অথবা কমেন্টসের মধ্যে রেজাল্টটা লিখে দিলে বুঝতে পারতাম তোমরা অঙ্কগুলো করতে পারছো কিনা। তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ আজকে আমি আগে থেকে অনেক কিছু লিখে রাখছি। তার কারণ হচ্ছে যে ক্লাসগুলো অনেক দীর্ঘায়িত হয়ে যায়, যার কারণে তোমরা অনেকে হয়তো বা একটু আমার উপরে হয়তো বা তিক্ততা বোধ হতে পারে তোমরা বা তোমাদের। তো সেজন্য আমি আজকে বোর্ডে আগে থেকে অনেক কিছু লিখে রেখেছি। তোমাদের প্রথম যে প্রশ্নটা ছিল ওই প্রশ্ন উত্তরটাও লিখে রেখেছি। আমি গাঠনিক সংকেত পর্যন্ত তোমাদেরকে দেখিয়েছিলাম। গাঠনিক সংকেতের পরের যে অংশটা হবে সেই অংশটা এখানে লিখে রেখেছি। ওই অংশটা দেখার এখন দরকার নেই। এখানে তুমি দেখতে পাচ্ছ লেকচার 1 মানে হচ্ছে যে অংশটা লেকচার 1-এরই অংশ। হ্যাঁ, একটু খেয়াল করো আমি এখানে কি কি লিখলাম। দেখো, তোমাকে এই যে উপরের যে বাংলা লেখাটা দেখতে পাচ্ছ এই লেখাটাও কিন্তু লিখতে হবে। তার কারণ হচ্ছে যে তোমার এখানে আমি বরাবরই বলছি প্রশ্নের যে উত্তরটা করতে হয় এটা কিন্তু 3 নাম্বার বা মাঝে মাঝে 4 নাম্বারের জন্য চলে আসে। তো এই যে 3 নাম্বার বা 4 নাম্বার প্রশ্ন, সেজন্য তোমাকে অবশ্যই একটু ডিটেলস লিখতে হবে। দেখা যায় যে তোমরা অনেক সময় এগুলো না লিখলেও নাম্বার দিয়ে দেওয়া হয়, তোমাদের কথা চিন্তা করেই করা হয়ে থাকে। তো সেজন্যই তুমি একটু ডিটেলস লিখলে ভালো হয়। অর্থাৎ আমি এখানে যেভাবে লিখে দিলাম তোমাকে এভাবে লিখলে ভালো হবে। আমার যতটুকু যেটা বিশ্বাস অথবা যেটা মনে হয় আর কি। একটু খেয়াল করবে আমি এখানে কি কি লিখছি, একটু ভালো করে খেয়াল করো। এই রাসায়নিক বিক্রিয়ায় 1 মোল কার্বন কার্বন, এটা ডাবল বন্ড, কার্বন দ্বিবন্ধন কার্বন, কার্বনের যেহেতু তোমাদের এখানে মান দেওয়া আছে সেজন্য এখন এটাকে 1 মোলই ধরা হচ্ছে। 4 মোল কার্বন হাইড্রোজেন বন্ধন এবং 3 মোল অক্সিজেন বন্ধন ভাঙে। এটা কিন্তু আমরা গাঠনিক সংকেত লেখার মাধ্যমে পেয়ে গেছি। অপরদিকে 4 মোল কার্বন অক্সিজেন এবং 4 মোল অক্সিজেন হাইড্রোজেন বন্ধন নতুন করে গঠিত হয়। তাহলে তোমার এখানে সূত্রটা ছিল এনথালপি পরিবর্তন, অর্থাৎ ডেল্টা ইজ ইকুয়াল তোমার পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি বিয়োগ নতুন বন্ধন গঠিত হয় নির্গত শক্তি। তাহলে পুরাতন বন্ধন ভাঙতে প্রয়োজনীয় শক্তি তুমি আগে মানটা বের করে ফেললে, অর্থাৎ যে বন্ধনগুলো তোমার বিক্রিয়কের যে বন্ধনগুলো ভেঙে গেল এখানে তুমি আগেই ক্যালকুলেশন করে বের করে ফেললে। আর আরেকটা বিষয় হচ্ছে যে তোমাকে যেটা মনে রাখতে হবে, এই যে এককটা দেখতে পাচ্ছ, এককটা অবশ্যই তোমাকে লিখতে হবে। তারপর নতুন বন্ধন গঠিত হয় নির্গত শক্তি, এটাও আমরা বের করলাম। এখানে যে কার্বন আর অক্সিজেন যেটা আছে এটা যেভাবে আছে এভাবেই থেকে যাবে। তার কারণ হচ্ছে যে এখানে তোমাকে প্রশ্নে কার্বন আর অক্সিজেনের বন্ধন শক্তিটা বের করতে বলছে। কার্বন আর অক্সিজেন মূলত তোমার ছিল এখানে 4 মোল, সেজন্য 4 লিখে রাখছি। আর এখানে তোমার ওই যে অক্সিজেন হাইড্রোজেনের যে 4 মোলটা ভাঙছে সেই হিসাবটা করে লিখে রাখছি। তারপর ক্যালকুলেশনটা দেখতে পাচ্ছ তুমি, এখানে ডেল্টা এস এর মান দেওয়া ছিল মাইনাস তোমার 987 কিলোজুল পার মোল। ডেল্টা এস এর জায়গায় তার মানটা বসে যাবে। আর এখানে তুমি ক্যালকুলেশন করে যা ফেলে সেটাই এখানে মাইনাস, এটাকে মাইনাস দিয়ে গুণ করে দিলাম, যার কারণে এখানে এটা মাইনাস হয়ে গেল আর এটাও মাইনাস হয়ে গেল। এটা থেকে এটা বাদ দিয়ে দিলে তোমার 1909 আসে। আর এটা যেভাবে সেভাবে থাকবে কারণ এটার মানটা আমরা বের করব। তো এখানে এসে যে কাজটা করলাম দেখো, এটা একবারে করে ফেললাম সংক্ষেপে। এটাকে এদিকে নিয়ে আসলে এটা এদিকে প্লাস হয়ে যাবে, আর এটা তোমার এদিকে মাইনাস আছে, এদিক থেকে এদিকে নিয়ে আসলে তোমার এটা প্লাস হয়ে যাবে। এখানে আমি একদম তার শর্ট করে ফেললাম যাতে তোমাদেরও লিখতে একটু কম সময় লাগে অথবা কম লিখতে হয়, সেজন্যই। কার্বন আর অক্সিজেনের বন্ধনটা বের করলে চারিদিকে আসলে ভাগাকারে, তাহলে তোমার এখানে কার্বন আর অক্সিজেনের বন্ধন শক্তি দাঁড়ায় তোমার 724 কিলোজুল পার মোল। আচ্ছা, যারা তোমার অঙ্কটা করতে পারোনি তারা একটু দেখে নিবে এটা, আর যারা করছো তারা তো ভালোই, তোমাদেরকে ধন্যবাদ। আর যদি তোমার এই মানটা না মিলে তাহলে তুমি আবার একটু দেখে নিবে। তাহলে এই ছিল তোমার মূলত প্রথম যে অঙ্কটা ছিল এই অঙ্কের সমাধান। দ্বিতীয় যে অঙ্কটা ছিল এটা এখন তোমার জন্য সহজ হয়ে যাবে, তাহলে তুমি দ্বিতীয় অঙ্কটা করে নিবে, আর না হয় আমি পরে আবার করে দিব। এরপরে খেয়াল করো আজকে যে পার্টটা আমরা দেখবো এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। তার কারণ হচ্ছে যে দেখো, আমরা এখনই মাত্র তোমার বা আমরা গত ক্লাসে বন্ধন শক্তি কিভাবে নির্ণয় করতে হয় এটা জানলাম। এখন তোমার এই যে বন্ধন শক্তিটা আমরা নির্ণয় করি বা বিভিন্ন যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করে আমরা যে তার মাছ থেকে যে শক্তিটা পাই, এই শক্তিটাকে আমরা কি কি কাজে ব্যবহার করতে পারি আজকে আমরা সেই বিষয় সম্পর্কে জানবো। তাহলে তোমার চলে আসে এবার আমরা কি সম্পর্কে জানবো আজকে শুরুতে তোমার জানবো তড়িৎ রাসায়নিক কোষ সম্পর্কে। শুরুতে আমরা জেনে নিব তোমার তড়িৎ রাসায়নিক কোষের উদ্ভব হয় কিভাবে, তড়িৎ রাসায়নিক কোষ বা কোন কোন বিজ্ঞানীর অবদান রয়েছে তড়িৎ রাসায়নিক কোষের পেছনে। আমি আবারও বলছি এই অংশটা এখন তোমার খেয়াল করা দরকার, আগে লিখে ফেললাম যাতে করে তোমাদের তাড়াতাড়ি আমি ক্লাসটা নিতে পারি বা সময়টা কম লাগে, দিকেই তো না হয়, সেজন্য আগেই লিখে ফেললাম। তড়িৎ রাসায়নিক কোষ, হ্যাঁ তুমি একটু খেয়াল করো, আমরা যদি তোমার তড়িৎ রাসায়নিক কোষের সৃষ্টি হয় কিভাবে বা এটা আমাদের পর্যন্ত এসে পৌঁছে কিভাবে আমরা যদি সেটা জানতে চাই, তাহলে এখানে তোমাকে দুইজন বিজ্ঞানীর কথা অবশ্যই স্মরণ করতে হবে। সেটা হচ্ছে একজন হচ্ছেন তোমার বিজ্ঞানী ভোল্টা আর একজন হচ্ছে গ্যালভানিক।
তাহলে তোমার এখানে দেখো বিজ্ঞানী যে গ্যালভানিয়ান আছে তিনি এবং ভোল্টা মিলে সর্বপ্রথম তোমার এই তড়িৎ রাসায়নিক কোষটা আবিষ্কার করেন। কিভাবে আবিষ্কার করেন? তোমার বিজ্ঞানী গ্যালভানি 1780 সালে এবং বিজ্ঞানী ভোল্টা 1800 সালে তোমার সর্বপ্রথম আলাদাভাবে পরীক্ষার মাধ্যমে দেখতে পান যে যখন তোমার একটা রাসায়নিক বিক্রিয়ার মধ্যে বা যখন তোমার দেখা যাবে যে একটা রাসায়নিক বিক্রিয়া স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হবে এবং বিক্রিয়াটার মধ্যে তোমার জারণ বিজারণ ক্রিয়াটা সংঘটিত হবে, তখন সেখানে তোমার রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু এখানে শক্তি উৎপন্ন হয়। সেই শক্তিটাকে তোমার কনভার্ট করে বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করা যায়। তাহলে এখানে তোমার এই যে বিজ্ঞানী গ্যালভানি এবং ভোল্টার এই আবিষ্কারটা এর মাধ্যমে কিন্তু আমাদের পর্যন্ত এসে আমরা যে তোমার এখন ব্যাটারিগুলো ব্যবহার করি, ব্যাটারিগুলো কিন্তু সেখান থেকে আবিষ্কার হয়ে থাকে। আমরা এখন বিভিন্ন ধরনের ব্যাটারি ব্যবহার করি, যেমন তোমার এখানে আমরা আস্তে আস্তে বিস্তারিত জানতে পারবো। যেমন তোমার গাড়িতে ব্যাটারি ব্যবহার হয়, বড় বড় ব্যাটারিগুলো, অথবা তোমার আইপিএস ইউপিএস এর ব্যাটারি হয়, আবার তোমার ছোট ছোট ব্যাটারি হয় যেমন পেন্সিল ব্যাটারিগুলো হয়, বা আমরা যে রিমোট কন্ট্রোল গাড়ি এগুলো ব্যবহার করি বাচ্চাদের ক্ষেত্রে বা শিশুরা যারা ব্যবহার করে খেলনা গাড়িগুলো, অথবা তোমার রিমোটের মধ্যে আমরা যে ব্যাটারিগুলো ব্যবহার করি এই ব্যাটারিগুলো। তাহলে এভাবে মূলত আমাদের কাছে এই তড়িৎ রাসায়নিক কোষটা চলে আসে। হ্যাঁ, তড়িৎ রাসায়নিক কোষের ক্ষেত্রে তোমার এখানে যে বিক্রিয়াগুলো সংঘটিত হবে এই বিক্রিয়াটা তুমি দুইভাবে সংঘটিত করতে পারো। এক হচ্ছে যে এখানে যে রাসায়নিক উপাদানগুলো থাকবে তারা নিজেরাই বিক্রিয়ার মাধ্যমে এখানে রাসায়নিক শক্তিটাকে তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত করবে, অথবা তোমার বাইরের পরিবেশ থেকে এখানে বিদ্যুৎ শক্তিটাকে সংযোগ করে দিতে হবে বা সরবরাহ করতে হবে এবং এখানে রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হবে। তাহলে দুইভাবে মূলত এই তড়িৎ রাসায়নিক কোষগুলো কাজ করে থাকে। সেজন্য এই তড়িৎ রাসায়নিক কোষগুলো প্রকারভেদ হয় দুই রকম। এর একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক কোষ আর আরেকটা হচ্ছে গ্যালভানিক কোষ। তাহলে চলে আসো, তুমি এখন জানতে পারলে একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক কোষ। শব্দগুলো কিন্তু একটু ভালো করে খেয়াল করতে হবে, তার কারণ হচ্ছে যে এগুলোতে কিন্তু প্যাচ লেগে যায় বা তোমরা অনেক ক্ষেত্রে প্যাচ লাগিয়ে দাও। একটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক কোষ আর একটা হচ্ছে গ্যালভানিক কোষ। গ্যালভানিক কোষের কিন্তু আরেকটা নাম আছে, সেটা হচ্ছে ড্যানিয়েল সেল। এখানে দেখো কোষ শব্দটা কিন্তু তোমার জীববিজ্ঞানের সাথে মিলে যাচ্ছে। এখানে যে কোষগুলো নিয়ে আমরা কথা বলছি সেগুলো হচ্ছে তোমার জড়, আর জীববিজ্ঞানে যেগুলো নিয়ে কথা বলে সেগুলো হচ্ছে তোমার জীব। হ্যাঁ, চলে আসে বা তাহলে তড়িৎ বিশ্লেষক কোষ এবং গ্যালভানিক কোষের মধ্যে তোমার পার্থক্যটা কোথায়? তড়িৎ বিশ্লেষক শব্দটা দেখে তুমি বুঝতে পারছো এখানে বাইরের পরিবেশ থেকে তোমার রাসায়নিক বিক্রিয়াটাকে সংগঠিত করার জন্য বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে হবে। অর্থাৎ তোমার এখানে রাসায়নিক বিক্রিয়াটাকে সংগঠিত করার জন্য বাইরে থেকে তড়িৎ সংযোগ স্থাপন করে দিলে এখানে তোমার দেখা যাবে যে রাসায়নিক বিক্রিয়াটা সংগঠিত হবে। হ্যাঁ, তারপর খেয়াল করো গ্যালভানিক কোষের ক্ষেত্রে এখানে তুমি যে রাসায়নিক উপাদানগুলো ব্যবহার করবে তারা নিজেরাই কিন্তু বিক্রিয়া করবে। বিক্রিয়ার মাধ্যমে এখানে তোমার রাসায়নিক শক্তিটা সরাসরি তোমার বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হবে। তাহলে তোমার এখানে যে ধরনের কোষের মধ্যে যে তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া সংঘটিত করতে বাইরের পরিবেশ থেকে বিদ্যুৎ শক্তি সরবরাহ করতে হয় বা তাপ শক্তি সরবরাহ করতে হয় তাকে বলা হয় তড়িৎ বিশ্লেষক কোষ। আর যে সকল তড়িৎ রাসায়নিক কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া নিজ থেকে স্বতঃস্ফূর্তভাবে সংঘটিত হয় এবং রাসায়নিক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তরিত হয় তাকে বলা হয়ে থাকে তোমার গ্যালভানিক কোষ। তাহলে এই ছিল তোমার এই দুই ধরনের কোষ। তারপরে চলে আসে এখন আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে তোমার বিদ্যুৎ পরিবাহী বা এটাকে তড়িৎ পরিবাহীও বলা হয়। বিদ্যুৎ পরিবাহী, এখানে তোমার অনেক বিশ্লেষণমূলক কথা আছে। আচ্ছা, বিদ্যুৎ পরিবাহী একটু খেয়াল করো। বিদ্যুৎ পরিবাহী বলতে অর্থাৎ যে সকল রাসায়নিক যে উপাদানগুলো হয় যারা বিদ্যুৎ পরিবহনে সক্ষম তাদেরকে মূলত বিদ্যুৎ পরিবাহী বলা হয়ে থাকে। যেমন বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান হতে পারে বা ধাতব উপাদানগুলো হতে পারে। বিভিন্ন রাসায়নিক উপাদান বলতে ধরো তোমার গলিত লবণের দ্রবণ, অথবা হতে পারে তোমার যে অ্যাসিডগুলো আছে, আমরা যেটা তোমার নবম অধ্যায়ে পড়ে আসছি, এই যে অ্যাসিডের যে দ্রবণগুলো আছে এগুলোও কিন্তু তোমার জলীয় অবস্থায় অর্থাৎ যখন তারা তোমার আয়নে পরিণত হয় তাদের যে একটা জলীয় দ্রবণ তৈরি হয় তখন কিন্তু তারা বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়, কারণ তাদের মাঝে মুক্ত ইলেকট্রন তৈরি হয়ে যায়। এছাড়া যে ধাতব উপাদানগুলো আছে, ধাতব উপাদানগুলো বলতে ধরো তোমার এখানে লোহার দণ্ডগুলো আছে বা ধাতব আরও অন্যান্য দণ্ড আছে, যেমন কপার দণ্ড আছে বা নিকেল দণ্ড আছে বা গ্রাফাইটের যে উপাদানগুলো আছে, গ্রাফাইটটা হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এই যে গ্রাফাইটটা আছে এই রাসায়নিক উপাদানগুলো কিন্তু তোমার এখানে বিদ্যুৎ পরিবহনে সক্ষম হয়ে থাকে। তাহলে এই যে তোমার উপাদানগুলোর কথা বললাম এটার উপর ভিত্তি করে কিন্তু তাদেরকে তোমার দুই ভাগে ভাগ করে নিতে পারো। এর একটা হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী বলতে পারো আর আরেকটা হচ্ছে তোমার তড়িৎ বিশ্লেষক পরিবাহী বলতে পারো। আমি তোমাকে দেখো শুরুতে যে উপাদানগুলোর কথা বললাম, শুরুতে যে উপাদানগুলো বলতে ধরো তোমার এখানে লবণের যে উপাদানগুলোর কথা বললাম বা অ্যাসিডের যে উপাদানগুলোর কথা বললাম এটাকে বলা হয় তোমার তড়িৎ বিশ্লেষক পরিবাহী। তড়িৎ বিশ্লেষক পরিবাহী। তারপর হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী। হ্যাঁ, ইলেকট্রনিক পরিবাহীটা তুমি খুব সহজে বুঝতে পারছো ইলেকট্রনিক পরিবাহীটা কি।
হ্যাঁ আচ্ছা, একটু খেয়াল করো, শুরুতে তুমি তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা খেয়াল করবে। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা কি, তারপর পরেই কিন্তু আমরা ইলেকট্রনীয় পরিবাহীতে চলে যাব। হ্যাঁ, শুরুতে তুমি দেখো একটু তড়িৎ বিশ্লেষ্য পরিবাহীটা। তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী বলতে ধরো তোমার এখানে আমি যে রাসায়নিক উপাদানগুলোর কথা বললাম, রাসায়নিক উপাদান বলতে ধরো তোমার এখানে লবণের কথা বললাম বা অ্যাসিডের কথা বললাম, যেমন সোডিয়াম ক্লোরাইড হতে পারে, কপার সালফেট হতে পারে, জিঙ্ক সালফেট হতে পারে, ম্যাগনেসিয়াম সালফেট হতে পারে, বা তোমার অ্যাসিড হিসেবে হাইড্রোক্লোরিক অ্যাসিড হতে পারে, সালফিউরিক অ্যাসিড হতে পারে, বা তোমার নাইট্রিক অ্যাসিড হতে পারে। এই জাতীয় যে রাসায়নিক উপাদানগুলো আছে যারা তোমার বিয়োজিত হওয়ার পর তাদের মাঝে মুক্ত ইলেকট্রন তৈরি হবে এবং তারা বিদ্যুৎ পরিবহনে সক্ষম হবে, তাদেরকে বলা হয়ে থাকে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী। আর ইলেকট্রনীয় পরিবাহী বলতে বোঝানো হয় তোমাকে যে ধাতব উপাদানগুলোর কথা বললাম, ধাতব দণ্ডগুলোর কথা বললাম, যেখানে তোমার মুক্ত ইলেকট্রন থাকবে। তোমার উপরের যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী তাদের মাঝেও কিন্তু মুক্ত ইলেকট্রন থাকে, আর নিচের যেটা আছে যেটা ইলেকট্রনীয় পরিবাহী বলতে বললাম, যেটা ইলেকট্রনীয় পরিবাহীর ক্ষেত্রে তোমার এখানে ধরো ধাতব যে উপাদানগুলো হয়ে থাকে, ধাতব দণ্ড, বা তোমার হতে পারে কপার দণ্ড বা জিঙ্ক দণ্ড, বা তোমার হতে পারে নিকেল দণ্ড, বা তোমার গ্রাফাইটের যে কথা বললাম, এগুলো হচ্ছে তোমার ইলেকট্রনীয় পরিবাহী। অর্থাৎ এইসব যে দণ্ডগুলো আছে, সম্পূর্ণ দণ্ডের মধ্যে কিন্তু তোমার ইলেকট্রনটা পরিপূর্ণরূপে ঘুরতে পারে, যেটা তোমরা রাসায়নিক বন্ধন পঞ্চম অধ্যায়ে পড়ে আসছো। অর্থাৎ একটা ইলেকট্রনকে মনে হয় সেজন্য একটা তোমার বিশাল সমুদ্রের মধ্যে নিমজ্জিত অবস্থা আছে, অর্থাৎ সমুদ্রের মধ্যে সে খুব স্বতঃস্ফূর্তভাবে ছুটতে পারছে। তাহলে এই যে উপাদানগুলো আছে, ধাতব যে উপাদানগুলোর কথা বললাম, তারা কিন্তু তোমার এভাবে মূলত বিদ্যুৎ পরিবহন করে থাকে। চলে আসে এবার আমরা তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী সম্পর্কে আরেকটু বিস্তারিত জেনে নেই। এই যে তড়িৎ বিশ্লেষ্য পরিবাহী ক্ষেত্রে যে রাসায়নিক উপাদানগুলোর কথা বললাম, এগুলোর মধ্যে কিন্তু তোমার একটা পার্থক্য তৈরি করা যায়। সেটা হচ্ছে যে ধরো তোমার কিছু কিছু রাসায়নিক উপাদান আছে যারা তোমার রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে খুব কম বিশ্লেষিত হয়, যেমন তোমার তাদেরকে আমরা মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলতে পারি। আর যে উপাদানগুলো তোমার একদম সম্পূর্ণরূপে বিয়োজিত হয়ে যায়, 100% বিয়োজিত হয়, তাদেরকে আমরা তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে পারি। তাহলে তড়িৎ বিশ্লেষ্যটাকে দুই ভাগে ভাগ করে নিতে পারি, একটা হচ্ছে তোমার তীব্র তড়িৎ বিশ্লেষ্য আর আরেকটা হচ্ছে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এটাকে দুই ভাগে ভাগ করে নেওয়া যায়, একটা হচ্ছে তোমার তীব্র, আরেকটা হচ্ছে তোমার মৃদু। হ্যাঁ, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে ওই ধরনের রাসায়নিক উপাদানকে বোঝানো যেটা তোমরা এসিডের অংশ পড়ে আসছে নবম অধ্যায়ের মধ্যে। হ্যাঁ, একটু খেয়াল করো, তীব্র তড়িৎ বিশ্লেষ্য বলতে বোঝানো হয় ওই ধরনের রাসায়নিক উপাদানকে যারা তোমার বিক্রিয়াকালে সম্পূর্ণরূপে বিয়োজিত হয়। যেমন ধরো তুমি এখানে যদি লিখতে চাও তাহলে লিখতে পারো রাসায়নিক উপাদান হাইড্রোক্লোরিক অ্যাসিড লিখতে পারো, সালফিউরিক অ্যাসিড লিখতে পারো, বা তোমার আরো এই জাতীয় অনেক উপাদান লিখতে পারো। মৃদুর ক্ষেত্রে ধরো তুমি ইথানোয়িক অ্যাসিড লিখতে পারো, অর্থাৎ যে উপাদানগুলো আংশিক বিয়োজিত হবে সেগুলোকে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য বলা হয়ে থাকে। বা আরো অনেক লিখতে পারো, যেমন তোমার কার্বনিক অ্যাসিডও লিখতে পারো। এই যেহেতু যে রাসায়নিক উপাদানগুলো আছে তারা হয়ে থাকে তোমার মৃদু তড়িৎ বিশ্লেষ্য, অর্থাৎ তারা বিক্রিয়াকালে খুব আংশিক বিয়োজিত হবে বা খুব খুব কম পরিমাণে বিয়োজিত হয়, যার কারণে তাদেরকে বলা হয় মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তাহলে এই ছিল তোমার তড়িৎ রাসায়নিক কোষ নিয়ে কথাবার্তা। এখন আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে যে তোমার খুবই গুরুত্বপূর্ণ একটা অংশ নিয়ে দেখব, আর সেটা হচ্ছে যে তোমার গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশলটা একটু দেখবো আমরা। তবে তার আগে আরেকটা বিষয় সম্পর্কে একটু জেনে নেই। এখনই তোমার এই যে চিত্রগুলো দেখতে পাচ্ছ, এই চিত্রগুলো কিন্তু আমাদের ব্যবহার হতে শুরু হবে। প্রথম যে চিত্রটা আছে এটা নিয়ে আগে আলোচনা করব, তারপর দ্বিতীয় চিত্রটা নিয়ে আলোচনা করব, কারণ দুইটা জিনিস কিন্তু একটু ভিন্ন প্রকৃতির। তোমরা দেখতেই পাচ্ছ এখানে চিত্র লেখার পর আমি লিখলাম তড়িৎ বিশ্লেষ্য কোষে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ, আর নিচে আরেকটা লেখা আছে দেখো সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ। তাহলে দুইটা অবশ্যই ভিন্ন। এখানে তোমার যে উপাদানটা থাকবে, অর্থাৎ যে সোডিয়াম ক্লোরাইডটা থাকবে, এই সোডিয়াম ক্লোরাইডটাকে তুমি শুরুতে পানিতে বিয়োজিত করে নিবে, অর্থাৎ পানিটাকে যুক্ত করে নিবে। এখানে তোমার দেখা যায় যে পানির পরিমাণটা বেশি থাকবে, সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা কম থাকবে। আর নিচের যে চিত্রটা দেখতে পাচ্ছ এখানে তোমার সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি থাকবে। তাহলে এটা হচ্ছে তোমার গাঢ় দ্রবণ আর এটা হচ্ছে হালকা দ্রবণ সোডিয়াম ক্লোরাইডের। হ্যাঁ, একটু খেয়াল করবে, এর আগে তোমাকে যে বিষয়টা সম্পর্কে আমি জানাবো সেটা হচ্ছে যে তোমার তড়িৎধার সম্পর্কে জানাবো। তড়িৎধার বলতে দেখো ইলেকট্রনের পরিবাহিত, তুমি কিন্তু জেনে আসছো যে ইলেকট্রন পরিবহনের মাধ্যমে। তাহলে ইলেকট্রন কার মাধ্যমে পরিবাহিত হবে, এখানে কিসের মাধ্যমে প্রবাহিত হবে আর কে সহযোগিতা করছে, এখানে তোমার তড়িৎধাররা সহযোগিতা করে। তড়িৎধার বলতে ওই ধরনের উপাদানকে বোঝানো হয় যেখানে তোমার ইলেকট্রনগুলি জমা হবে এবং সংযোগ স্থাপন করলে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হবে। আমরা জানি স্বাভাবিকভাবে তোমার ধনাত্মক প্রান্ত থেকে কিন্তু ঋণাত্মক প্রান্তের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হয়, অর্থাৎ অ্যানোড থেকে ক্যাথোডের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হয়। তাহলে অ্যানোডের মধ্যে তোমার যে দণ্ড থাকবে তার মাঝ থেকে ইলেকট্রনটা ক্যাথোডের দণ্ডের দিকে প্রবাহিত হবে। অর্থাৎ একটা দ্রবণের মধ্যে
বা একটা কোষের মধ্যে আমরা যে দণ্ড ব্যবহার করি, যে দুই ধরনের দণ্ড থাকে, সেটা হতে পারে তোমার ধাতব দণ্ড অথবা হতে পারে গ্রাফাইটের দণ্ড। অধিকাংশ ক্ষেত্রে গ্রাফাইটের দণ্ডটা ব্যবহার করা হয় কারণ সে ভালো বিদ্যুৎ পরিবাহী। তাহলে এই যে দুইটা দণ্ড ব্যবহার করা হয় এদেরকে তড়িৎধার বলা হয়ে থাকে, যেখানে কি ইলেকট্রনগুলো জমা হয় এবং সংযোগ স্থাপন করে দিলে একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দিকে ইলেকট্রনটা প্রবাহিত হয়। তাহলে আমরা শুরুতে এখন যে জিনিসটা আলোচনা করবো সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষকের সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ। হ্যাঁ, তুমি একটু খেয়াল করবে এখানে যে তথ্যগুলো দেওয়া হবে তোমাকে এখন, সেটা হচ্ছে যে তুমি একটা পাত্র নিতে পারো, সেটা চীনামাটির হতে পারে। পাত্রটা নেওয়ার পর এখানে তুমি সোডিয়াম ক্লোরাইডটাকে যুক্ত করে দিবে, অর্থাৎ যে তোমার তরল উপাদানটা আছে বা পানিটা আছে বা যে জলীয় দ্রাবকটা আছে, জলীয় দ্রাবকের ক্ষেত্রে আমরা পানিটাকে অধিকাংশ সময় ব্যবহার করি বা পানিটাকে ব্যবহার করা হয়। এই পানির মধ্যে তুমি আগে সোডিয়াম ক্লোরাইডটাকে দিয়ে দিবে, তাহলে সোডিয়াম ক্লোরাইডটা এখানে দ্রবীভূত হওয়ার মাধ্যমে তার একটা দ্রবণ তৈরি করবে। তাহলে এবার চলে আসো আমরা একটু বিক্রিয়ায় চলে যাই। এখানে আমরা NaCl দিলাম, দেওয়ার পর তার মাঝে পানিটাকে যোগ করে দিলাম, তাহলে সে তার একটা জলীয় দ্রবণ তৈরি করবে এবং সে বিয়োজিত হওয়ার মাধ্যমে এখানে তোমার সোডিয়াম আয়নে পরিণত হবে এবং ক্লোরাইড আয়নে পরিণত হবে। এখন তোমার প্রশ্ন হচ্ছে যে এখানে সোডিয়াম আয়ন এবং ক্লোরাইড আয়ন সম্পূর্ণ পাত্রটার মধ্যে কিন্তু তোমার বিয়োজিত অবস্থায় থাকবে, সম্পূর্ণ পাত্রের মধ্যেই থাকবে। শুধুমাত্র যে এই দণ্ডের দিকে অর্থাৎ ক্যাথোডের দিকে যে সোডিয়াম থাকবে তা কিন্তু না, বা তোমার অ্যানোডের দিকে যে ক্লোরাইড প্রান্ত থাকবে তা কিন্তু না। তুমি যখন দ্রবীভূত করবে তখন কিন্তু এই আয়নগুলো সম্পূর্ণ পাত্র জুড়েই থাকবে। যখন তুমি এখানে ব্যাটারি কর্তৃক সংযোগটাকে স্থাপন করে দিবে বা বাইরের থেকে তোমার তড়িৎ পরিবহন করবে, তখনই মাত্র তোমার এই সোডিয়ামের যে আয়নগুলো আছে, এই সোডিয়ামের আয়নগুলো তোমার ক্যাথোড প্রান্তের দিকে আকৃষ্ট হবে, আর ক্লোরাইডের যে আয়নগুলো আছে সেগুলো অ্যানোড প্রান্তের দিকে আকৃষ্ট হবে। কখন হবে? যখন তুমি এখানে ব্যাটারি কর্তৃক সংযোগটাকে স্থাপন করে দিবে। হ্যাঁ, ব্যাটারি সংযোগটা একটু খেয়াল করো তাহলে। এটা হচ্ছে ব্যাটারির ধনাত্মক প্রান্ত, যার সাথে তোমার এই তড়িৎধারের ধনাত্মক অংশটাকে যুক্ত করে দেওয়া হয়। এটা হচ্ছে তোমার ব্যাটারির ঋণাত্মক প্রান্ত, যার সাথে তোমার তড়িৎধারের ঋণাত্মক অংশটাকে যুক্ত করে দেওয়া হয়। তাহলে এখন তুমি একটু হয়তো বা দ্বিধা তৈরি হয়ে যাবে যে এখানে ব্যাটারির ধনাত্মক প্রান্তের সাথে তড়িৎধারের ধনাত্মক প্রান্ত যুক্ত করে দিলাম, আবার এখানে তোমার ব্যাটারির ঋণাত্মক প্রান্তের সাথে তড়িৎধারের ঋণাত্মক প্রান্ত যুক্ত করে দিলাম। তাহলে এটা কিভাবে হলো? এটা কারণটা তোমাকে আমি বলে দিচ্ছি। দেখো, কারণ হচ্ছে যে তুমি যদি এখানে ধরো বিপরীত চার্জকে যুক্ত করে দাও, তাহলে কিন্তু তারা একে অপরকে আকর্ষণ করে আগে তো তাদের মাঝে বিক্রিয়াটা সংঘটিত হয়ে গেল। তাহলে এখানে তারা কিন্তু আর ইলেকট্রন পরিবহন করলো না ওই পাত্রটা থেকে বা ওই দ্রবণটা থেকে, যার কারণে এখানে তোমার একই রকম চার্জ সংযোগ স্থাপন করে দেওয়া হয়। ফলে এখানে যে তোমার রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হলো, এই রাসায়নিক বিক্রিয়াটা সংঘটিত হওয়ার পর এখানে কিন্তু তারা একই রকম হওয়ার কারণে একে অপর থেকে মুক্ত অবস্থায় থাকবে, যার কারণে এখান থেকে তারা আবার ইলেকট্রনটাকে গ্রহণ করবে এবং ক্যাথোডের দিকে সেটাকে পৌঁছে দিবে। হ্যাঁ, এভাবেই মূলত বিক্রিয়াটা সংঘটিত হয়ে থাকে। তাহলে তুমি এখন একটু খেয়াল করে দেখো, আমি বা এখানে তুমি বিক্রিয়াটা একটু খেয়াল করলে দেখতে পাবে এই যে Cl মাইনাসটা দেখতে পাচ্ছ, এই মাইনাস মানে কি আর এই Na প্লাস মানে কি। তাহলে তোমার এই যে Cl মাইনাসটা আছে তার বিক্রিয়াটা সংঘটিত হয় তোমার অ্যানোড প্রান্তে, অর্থাৎ এটা হবে তোমার অ্যানোড বিক্রিয়া। হ্যাঁ, তোমাকে এবার পরিচয় করিয়ে দিতে হবে অ্যানোড প্রান্তটা কি বা অ্যানোডটা কি, আর সোডিয়ামটা হবে ক্যাথোডে। তুমি অবশ্যই জানো বা আমি তোমাকে এখনই জানিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে যে ঋণাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় অ্যানায়ন, তাহলে সে অ্যানায়ন। আর ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে বলা হয় ক্যাটায়ন। অ্যানায়ন মনে রাখবে সবসময় অ্যানোড প্রান্ত কর্তৃক আকৃষ্ট হবে, অর্থাৎ ধনাত্মকের দিকে, কারণ আমরা জানি বিপরীত ধর্মী চার্জ পরস্পরকে প্রবলভাবে আকর্ষণ করে। তাহলে এই ঋণাত্মকটা অবশ্যই তোমার তড়িৎধারের ধনাত্মকের সাথে যুক্ত হবে বা ধনাত্মক কর্তৃক আকৃষ্ট হবে। আর ক্যাথোড বলতে ক্যাটায়নটা হচ্ছে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট আয়নকে ক্যাটায়ন বলে, আর ক্যাটায়ন সবসময় তোমার ক্যাথোড প্রান্ত কর্তৃক আকৃষ্ট হবে, কারণ এই ধনাত্মকটা সবসময় তোমার ঋণাত্মক কর্তৃক বা বিপরীত ধর্মী চার্জ কর্তৃক আকৃষ্ট হবে, তাও আবার প্রবলভাবে হবে। তাহলে এখানে দেখো এই যে ক্লোরাইড আয়নটা দেখতে পাচ্ছ, এখানে আসলে মূলত তার মাঝে একটা ইলেকট্রন বেশি আছে। তাহলে যেহেতু সেই ইলেকট্রন বেশি আছে, সেই বিক্রিয়াকালে অবশ্যই তোমার কি করবে, ইলেকট্রনটাকে ত্যাগ করে দিবে। তাহলে এই ক্লোরাইড আয়নটা এখানে ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করে ক্লোরিন পরমাণুতে পরিণত হলো এবং পরবর্তীতে এসে তোমার একটা ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এখানে ক্লোরিনের অণু গঠন করবে। ক্লিয়ার তোমার? হ্যাঁ, এরপরে দেখো এই যে সোডিয়ামটা দেখতে পাচ্ছ, ক্লোরিন যে ইলেকট্রনটা ত্যাগ করে দিল, সে কোথায় ত্যাগ করলো? এই যে তোমার অ্যানোড তড়িৎদ্বার ধনাত্মক যে প্রান্ত আছে তার মাঝে ত্যাগ করলো। এই ত্যাগকৃত ইলেকট্রনটা কি হবে, ক্যাথোডের দিকে যেতে থাকবে। সংযোগ স্থাপন করা মাত্রই সেই ক্যাথোডের দিকে প্রবাহিত হবে, কারণ ক্যাথোডটা হচ্ছে কি তোমার ঋণাত্মক। হ্যাঁ, এখান থেকে যখন তোমার ইলেকট্রনটা এদিকে চলে আসবে, ক্যাথোড কর্তৃক আকৃষ্ট হবে, ক্যাথোডের দিকে আসার পর এই ক্যাথোডের মধ্য দিয়ে ইলেকট্রনটা এসে এই তড়িৎদ্বারে জমা হবে। তখন এখান থেকে সোডিয়াম আয়নটা ইলেকট্রনটাকে গ্রহণ করবে, গ্রহণ করে সোডিয়াম মুক্ত ধাতুতে পরিণত হবে। বুঝতে পারছো তাহলে? হ্যাঁ, এবার চলে আসো তোমার এখানে যে
পাত্রের মধ্যে ক্লোরিনটা উৎপন্ন হচ্ছে সেটা তুমি পরীক্ষা করবে কিভাবে? এটারও একটা পরীক্ষার ব্যবস্থা আছে। তুমি লিটমাস পেপারের সাহায্যে খুব সহজে পরীক্ষাটা করে নিতে পারো, কারণ তুমি সহজে বলতে পারো এই যে ক্লোরিনটা দেখতে পাচ্ছ সে অধাতু, অধাতুরা কি হয়ে থাকে তোমার অ্যাসিডধর্মী হয়, তাহলে ওই যে অ্যানিলের কাছে যেতে হচ্ছে, অর্থাৎ অ্যাসিড কি করবে নীল লিটমাসটাকে লাল করবে। তোমার এই দ্রবণের মধ্যে যদি লিটমাস পেপারটাকে যোগ করে দাও তাহলে যে ক্লোরিন গ্যাসটা উৎপন্ন হচ্ছে তুমি সেটা খুব সহজে শনাক্ত করে নিতে পারবে। তাহলে এই ছিল তোমার তড়িৎ বিশ্লেষণ কোর্সে সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণের কৌশল, একেবারেই সোজা। তোমার এখানে যে কোর্সগুলো আছে বা সামনে আরো যে আমরা গ্যালভানিক কোর্স নিয়ে আলোচনা করব, এগুলো একদম কঠিন কিছু না, শুধুমাত্র তোমার মনোযোগ দিলেই হবে, তুমি মনোযোগ সহকারে ভালো করে পড়লেই হবে। এগুলো একদম সোজা, কিন্তু নিজে লিখতে পারবে। এখন তুমি নিজে চলে আসো, এরপর দ্বিতীয় অংশটার মধ্যে আমরা চলে যাই। দ্বিতীয় অংশটা তুমি দেখতে পাচ্ছ গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিলাম। গাঢ় সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ মানে হচ্ছে এখানে তোমার সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি থাকবে। আর সোডিয়াম ক্লোরাইড দ্রবণের তড়িৎ বিশ্লেষণ দেখতে পাচ্ছ এখানে। তাহলে আমরা এখানে সোডিয়াম ক্লোরাইডের দ্রবণের তড়িৎ বিশ্লেষণের পরীক্ষাটা করে নিব। কিভাবে করব দেখো, এটা এই অংশ করতে একটু ব্যতিক্রম বলতে দেখো, তুমি এর আগে কি করে আসছো, এখানে তোমার অ্যানোড প্রান্ত বা অ্যানোড বিক্রিয়া করে আসছো, এখানে ক্যাথোড প্রান্ত বা ক্যাথোড বিক্রিয়াটা করে আসছো। তবে এখানে নতুন কিছু কাজ করতে হবে, এখানে তোমাকে নতুন একটা শব্দ কিছু যোগ করতে হবে, যেমন অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে জারণ বিক্রিয়া আর ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে বিজারণ বিক্রিয়া। ক্লিয়ার? হ্যাঁ, খুব সহজ, কিন্তু একেবারেই সোজা। দেখো একই রকম, কিন্তু এই যে অ্যানোড এখানে ধনাত্মক, এখানে কিন্তু যে ধনাত্মক প্রান্ত আছে সেটা অ্যানোড, আর যে ঋণাত্মক প্রান্ত আছে সেটা হচ্ছে তোমার ক্যাথোড। তাহলে তুমি অবশ্যই জানো ধনাত্মকের মধ্যে, অর্থাৎ অ্যানোড যে তড়িৎদ্বার আছে সেটার মধ্যে তোমার ইলেকট্রনের ত্যাগ ঘটে, আর ঋণাত্মক যে প্রান্ত আছে অর্থাৎ ক্যাথোড যে প্রান্তটা আছে সেটার মধ্যে ইলেকট্রনের গ্রহণ ঘটে। তাহলে তোমার জারণ মানে কি? ইলেকট্রন ত্যাগ। তাহলে এখানে তোমার ইলেকট্রন ত্যাগ হয়, তাহলে অ্যানোড প্রান্ত হয় জারণ বিক্রিয়া, অর্থাৎ অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে হয় জারণ বিক্রিয়া। আর বিচরণ মানে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে ইলেকট্রন গ্রহণ কোথায় হয়ে থাকে? তোমার ক্যাথোড প্রান্তের মধ্যে, অর্থাৎ ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে। তাহলে বিচরণ বিক্রিয়াটা হয় ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে। তাহলে ওই যে তোমার বিজ্ঞানী গ্যালভানি এবং ভোল্টা জারণ বিচরণ বিক্রিয়ার কথা বলেছিলেন, জারণ বিচরণ বিক্রিয়া যখন স্বতঃস্ফূর্তভাবে হবে একটা রাসায়নিক বিক্রিয়া, জারণ বিচরণ বিক্রিয়ার মাধ্যমে তোমার বিদ্যুৎ শক্তি উৎপন্ন হবে। তাহলে এই হচ্ছে সেটার প্রমাণটা। খুবই সহজ, কিন্তু চলে আসে এবার আমরা এখানে প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে সেটা একটু দেখে নেই। হ্যাঁ, এখানে তুমি দেখতেই পাচ্ছ এখানে আলাদাভাবে দুইটা চেম্বার দেখানো আছে। এখানে কিন্তু যখন আমরা ধরো তোমার এখানে প্রথম যে বিক্রিয়াটা দেখলাম এটা কিন্তু তোমার একটা ধাপেই দেখালাম। এখানে আসলে যে উপাদানটা তৈরি হলো দেখো, এই যে NaCl টা নিলাম, তার সাথে ধরো তোমার এখানে পানিটা নিলাম। এখানে আসলে মূলত তোমার প্রক্রিয়াটা কিভাবে সংঘটিত হয় সেটা একটু দেখে নেই। এখানে তোমার যে আয়নগুলো তৈরি হবে, ধরো তোমার এখানে সোডিয়াম ক্লোরাইড থেকে সোডিয়াম আয়ন আর ক্লোরাইডে পরিণত হবে। আর এই যে পানিটা দেখতে পাচ্ছ, আমি একইবারে একসাথে বিক্রিয়াটা লিখে ফেলছি, H+ তৈরি হবে আর OH- টা তৈরি হবে। তাহলে তোমার এখানে খেয়াল করলে বুঝতে পারবে এই যে ঋণাত্মক অংশগুলো আছে সেগুলো চলে আসবে একদিকে আর ধনাত্মক অংশগুলো চলে যাবে আরেক দিকে। হ্যাঁ, এই কারণে তোমার এখানে কিন্তু এই যে তড়িৎধারের কথা বললাম, অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া সংঘটিত হয় সেই কথা বললাম, এই কারণে কিন্তু কথাটা এখানে চলে আসলো। এখানে কিন্তু এরকম না, এখানে ছিল সোডিয়াম আয়ন আর ছিল ক্লোরাইড আয়ন, পরিমাণে কম ছিল, যার কারণে তারা দুইভাবে আলাদা করে বিক্রিয়াটা সংঘটিত করে ফেলে। এখানে কিন্তু তোমার সোডিয়াম ক্লোরাইডের পরিমাণটা বেশি ছিল, যার কারণে এখানে তোমার পানিটা বিয়োজিত হয়েছে হাইড্রোজেন আয়ন এবং হাইড্রোক্সিল আয়নে পরিণত হয়, যার কারণে এখানে তোমার দুইটা ঋণাত্মক প্রান্ত এবং দুইটা ধনাত্মক প্রান্ত তৈরি হয়ে যায়। চলে আসো এবার আমরা শুরুতেই দেখে নিব অ্যানোড তড়িৎদ্বারের মধ্যে জারণ বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে আর ক্যাথোড তড়িৎদ্বারের মধ্যে বিজারণ বিক্রিয়াটা কিভাবে সংঘটিত হবে। তুমি অবশ্যই বই খাতা কলম নিয়ে থাকবে, আর এগুলো অবশ্যই তোমাকে সাথে সাথে লিখতে হবে। তুমি যখনই যেটা পড়বে এটা লিখতেই হবে। বিজ্ঞান শিক্ষার সহজ উপায় হচ্ছে লেখা। অ্যানোড তড়িৎদ্বার না লিখলে কিন্তু কিছুই পারবেন না। জারণ বিক্রিয়া, একটু খেয়াল করো। তাহলে এখানে তোমার কি হবে? জারণ বিক্রিয়া হবে। তো জারণ মানে হচ্ছে ইলেকট্রন ত্যাগ। এখন কি ক্লোরাইড এবং হাইড্রোক্সিল উভয় কি একসাথে ইলেকট্রন ত্যাগ করবে? তা কিন্তু না। তাহলে তোমাকে নতুন আরো কিছু বিষয় সম্পর্কে জানতে হবে, যেটা আমি একটু পরে আলোচনা করব, কারণ এখন আলোচনা করলে এটা ভালো বুঝতে পারবে না। অর্থাৎ এই যে আয়নগুলো, যখন তোমার একটা রাসায়নিক বিক্রিয়া অনেকগুলো আয়ন চলে আসে, আয়নগুলো মুক্ত হওয়ার প্রক্রিয়াটা তোমাকে জানতে হবে যে কে কার আগে মুক্ত হবে। কারণ এখন তুমি কিন্তু একটা প্রশ্নবিদ্ধ হয়ে যাবে যে এখানে কে মুক্ত হবে, এখানে কে এসে মুক্ত হবে। এটা আসলে নির্ভর করে কে কার আগে ইলেকট্রন ত্যাগ করবে আর কে কার আগে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এখানে তোমার শুরুতে ক্লোরাইড এবং হাইড্রোক্সিল নিয়ে আলোচনা করতে হবে। তাহলে এখন তুমি দেখো তোমাদের কিন্তু এই অষ্টম অধ্যায়ের মধ্যে তড়িৎ রাসায়নিক একটা সারণী দেওয়া ছিল।
অর্থাৎ তোমার এখানে সক্রিয় ধাতু এবং যে আয়নগুলো আছে, ধাতব আয়ন এবং অধাতব আয়নগুলোর একটা রাসায়নিক সারি দেওয়া ছিল, সেখানে তোমাকে যেতে হবে। হ্যাঁ, একটু খেয়াল করো, আমরা যদি সেই সারণীটার মধ্যে যাই তাহলে দেখতে পাবো যে হাইড্রোক্সাইড এবং ক্লোরাইড আয়নের মধ্যে একটু তফাৎ আছে। তফাৎ বলতে দেখো, তোমাকে আমি বলি, এই যে ক্লোরাইড আয়নটা দেখতে পাচ্ছ এবং হাইড্রোক্সিল আয়নটা দেখতে পাচ্ছ, এর মাঝে কিন্তু তোমার হাইড্রোক্সিল আয়নটা আগে ইলেকট্রনটাকে ত্যাগ করার কথা, কিন্তু এখানে তোমার এই হাইড্রোক্সিল আয়ন অপেক্ষা ক্লোরাইড আয়নের পরিমাণটা বেশি, কারণ সে তুমি গাঢ় উপাদানটা নিলে, যার কারণে এখানে ক্লোরাইড আয়নের পরিমাণটা বেশি হওয়ার কারণে এখানে হাইড্রোক্সিল আয়ন কিন্তু তার আগে ইলেকট্রন দিতে পারবে না। তাহলে এখানে ইলেকট্রন আগে ত্যাগ করবে কে? ক্লোরাইড আয়ন আগে ইলেকট্রন ত্যাগ করবে। তাহলে এখানে যদি তোমার ক্লোরাইড আয়ন ইলেকট্রনটা ত্যাগ করে দেয়, তাহলে সেই ইলেকট্রন ত্যাগ করে দিল, ত্যাগ করার মাধ্যমে কি হয়ে গেল? সে ক্লোরিন পরমাণু হয়ে গেল, এবং পরবর্তীতে একটা ক্লোরিন পরমাণু আরেকটা ক্লোরিন পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে এখানে কিন্তু ক্লোরিনের গ্যাসীয় উপাদান অর্থাৎ ক্লোরিনের অণুটা তৈরি হয়ে গেল। তাহলে তোমার এখানে হাইড্রোক্সিলটা কি করবে? সে কিন্তু ইলেকট্রন ত্যাগ করতে পারলো না, তাহলে সে দ্রবণের মধ্যেই থেকে যাবে। তারপরে দেখো, এবার যদি তোমাকে আমি ক্যাথোড তড়িৎ দ্বারা বিজারণ বিক্রিয়াটা দেখাই, ক্যাথোড তড়িৎ দ্বারা বিজারণ বিক্রিয়া, আমি খুব চেষ্টা করি ক্লাসগুলোকে শর্ট করার জন্য, কিন্তু পারি না। এই যে ইনফরমেশনগুলো দিতে গিয়ে কিন্তু তোমাদের একটু ক্লাসগুলো দীর্ঘায়িত হয়ে যায়। তারপর মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবে। আমি আশা করে রাখি যে তোমরা অনেক কিছুই শিখতে পারবে, আর আস্তে আস্তে তুমি বেসিকটা ডেভেলপ করার চেষ্টা করবে, যাতে করে তোমার কোথাও গিয়ে বাধা সৃষ্টি না হয়। হ্যাঁ, বিজারণ প্রক্রিয়াটা আগে তোমাকে জানতে হবে। বিজারণ মানে হচ্ছে কি? ইলেকট্রন গ্রহণ। তাহলে এখানে তোমার যে আমরা ক্যাথোড তড়িৎদ্বার দেখতে পাচ্ছি, এই ক্যাথোড তড়িৎদ্বার কি করবে? বিক্রিয়ার স্থল থেকে সেই ইলেকট্রনটাকে গ্রহণ করবে। তাহলে কিভাবে গ্রহণ করবে? ওই যে অ্যানোড তড়িৎদ্বার কর্তৃক ইলেকট্রনটাকে গ্রহণ করবে। এখানে যখন ইলেকট্রনগুলো এসে জমা হবে, তখন এখানে যে ধনাত্মক আয়ন আছে, সে কিন্তু ইলেকট্রনটাকে গ্রহণ করে সে মুক্ত হয়ে যাবে। তাহলে এখানে তুমি দেখতেই পাচ্ছ ধনাত্মক আয়ন হচ্ছে দুইটা। তাহলে এই ধনাত্মক আয়ন দুইটা, তাহলে কে কার আগে ইলেকট্রন গ্রহণ করবে? এখন তোমার এটা প্রশ্ন একটা, একটু খেয়াল করো, কে কার আগে গ্রহণ করবে? দেখো, এই যে তোমার হাইড্রোজেন এবং সোডিয়াম আছে, এর মাঝে কিন্তু সোডিয়ামটা সক্রিয়, হাইড্রোজেনটা সক্রিয় না সোডিয়ামের মতো, কারণ হাইড্রোজেনের অবস্থান নিয়ে কিন্তু তোমার দ্বিমত আছে, সে ধাতু অধাতু রূপে আচরণ করতে ক্ষমতা রাখে। তো এই কারণে তোমার দেখা যায় যে এখানে সোডিয়াম অপেক্ষা হাইড্রোজেনটা কি করবে? ক্যাথোড তড়িৎদ্বার কর্তৃক ইলেকট্রনটাকে আগে গ্রহণ করে ফেলবে। তাহলে এখানে তোমার কি করলো? হাইড্রোজেনটা আগে তোমার কি করলো? ওই যে অ্যানোড তড়িৎদ্বার যে ইলেকট্রনটাকে ত্যাগ করে দিল, সে গ্রহণ করে নিল। গ্রহণ করার মাধ্যমে সেখানে তোমার শুরুতে হাইড্রোজেনের পরমাণু তৈরি করবে, এবং একটা হাইড্রোজেন পরমাণু আরেকটা হাইড্রোজেন পরমাণুর সাথে যুক্ত হওয়ার মাধ্যমে হাইড্রোজেন অণুটা গঠন করে নিবে, অর্থাৎ এখানে তোমার গ্যাসীয় উপাদান তৈরি হয়ে যাবে। তাহলে এই যে গ্যাসীয় উপাদান দুইটা তৈরি হয়ে গেল, এই দুইটা উপাদান কি করবে? এখান থেকে এই যে আলাদা দুইটা চেম্বার ছিল, এই চেম্বারগুলো থেকে আস্তে আস্তে তারা তোমার উদ্দীয় হওয়ার কারণে, গ্যাসীয় উপাদান হওয়ার কারণে তারা চলে যাবে। তাহলে এখানে বাকি থাকে কে? দেখো তো একটু খেয়াল করে, এখানে আমাদের যে উপাদানগুলো বাকি ছিল সেটা হচ্ছে, একটা হচ্ছে হাইড্রোক্সিল আয়ন, একটা হচ্ছে তোমার সোডিয়াম আয়ন। তাহলে পরবর্তীতে তোমার যে অবশিষ্ট উপাদানগুলো আছে, অর্থাৎ সোডিয়াম আয়ন এবং হাইড্রোক্সিল আয়নের মধ্যে বিক্রিয়াটা সংঘটিত হওয়ার মাধ্যমে এখানে তোমার তৈরি হয়ে যাবে সোডিয়াম হাইড্রোক্সাইড। তাহলে এই হচ্ছে তোমার কস্টিক সোডা বা জীবাণুনাশক যেটাকে আমরা বলি। তাহলে এটা তুমি এটা আরো একটা প্রস্তুতি পাবে, সেটা হচ্ছে তোমার দশম অধ্যায় খনিজ সম্পদ ধাতু ধাতুর মধ্যে গেলে সোডিয়াম হাইড্রোক্সাইড আরেকটা প্রস্তুতি দেখতে পাবো। ক্লিয়ার সবার? তাহলে এই ছিল তোমার মূলত আজকের আলোচনা। ঠিক আছে, তাহলে অসংখ্য ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই। আর তোমরা মনোযোগ সহকারে পড়াশোনা করো, ভালো করে, একদম ভালো করে পড়াশোনা করো। আমার মনে হচ্ছে যে তোমরা পড়াশোনাটা কমিয়ে দিয়েছো, আমার যেটা মনে হয় আর কি। তুমি সময়কে যত বেশি গুরুত্ব দিবে, তুমি তত গুরুত্বপূর্ণ একজন মানুষ হতে পারবে। ভালো থাকবে সবাই, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।